রামনারায়ণ মুক্তি যদি পেতে চাও মুক্ত করো আগে। সমগ্র করাচাবুক সংকলন অবলম্বনে পড়ছি। প্রশ্নকারী বলছেন, আমাদের দেশের বর্তমান ধর্মনীতি ও রাজনীতি সম্পর্কে বলছি। এ সম্বন্ধে আমরা সঠিক কিছুই বুঝে উঠতে পারছি না। যখন যা কিছু করার তাই শুধু করে যাচ্ছি। কি যে প্রশ্ন করব তাও জানি না। এখন আমাদের কি করা উচিত, কিভাবে চলা উচিত সে বিষয়ে আপনি কিছু বলুন। উত্তরে ঠাকুর বলছেন, বলে তো যাচ্ছি অনেক, বলছিও অনেক, যে দেশ দারিদ্র্যে ভরে আছে সেই দেশের জনগণের চিন্তা কতটুকু আর এগিয়ে যেতে পারে। পেটের ধাক্কাতেই তাদের দিন কাটছে এবং যথোপযুক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের অনেকেরই অভাবের দিকটা মিটছে না। সেই অভাব দূর করার জন্য অনেককেই অনেক নিচে নামতে হচ্ছে। কোনো আনন্দ অনুষ্ঠানেই আজকের জনগণের মন ভরছে না। তাদের চোখের সামনে সদা ভেসে আসছে অভাবের তাড়না। কেবলই এটা নাই, সেটা নাই, শুধু নাই নাই, এটাই যেন আজকের জনগণের জপের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। এই নাই এর সমাধান আর কেউ করে উঠতে পারছে না। ব্যবস্থা যে একেবারে নেই একথা বলা যায় না, কিন্তু সেই ব্যবস্থার সুষ্ঠু প্রয়োগ দেখতে পাওয়া যাচ্ছে না। মুষ্টিমেয় ধনিক গোষ্ঠী বা সম্প্রদায়ই এই ব্যবস্থার মালিকানা করে যাচ্ছে। তারা যেন জনগণের হিতার্থে দু হাত বাড়িয়েই রেখেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা কিছুই করছে না, বরং দু হাত বাড়িয়ে আরও কিভাবে শুষে নিতে পারবে তার ব্যবস্থা করছে। এই নির্যাতিত জনগণের কাছ থেকে আর কি আশা করতে পারা যায়? তারা মরমে এমনিই মরে আছে। এখন মরার আগে যে যাতনা বা আর্তনাদ চারিদিকে, সেটাই শোনা যাচ্ছে। এই দেশে আর কোনো আদর্শের কথাই বিকোবে না। যে যত বড় বড় কথাই বলুক না কেন, কোনো কথাই তাদের কর্ণে প্রবেশ করবে না। এটা হলো সেই দেশ যেখানে আদর্শের কোটিং এর অভাব নেই, কিন্তু ভিতরে ক্ষুধার আর্তনাদ, এটা মৃত্যু যন্ত্রণার থেকেও বেশি। মৃত্যু হঠাৎ এলে সকল যন্ত্রণার অবসান হয়, কিন্তু এ যেন মৃত্যুর আগে দিনের পর দিন, বছরের পর বছর চলতে চলতে তিলে তিলে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই যন্ত্রণার কোনো শেষ নেই, কোনো কিছুর সঙ্গেই এর তুলনা হয় না। যে দেশ জনসাধারণকে ঠিক মতো খাওয়াতে, পড়াতে, আশ্রয় দিতে পারবে না, সেই দেশে রিঅ্যাকশনের জন্য কোনো অ্যানাউন্সমেন্ট থাকা উচিত নয় বলেই মনে করি। সেটা যেন অনেকটা কাটা গায়ে নুনের ছিটার মতো। যে দেশের লোকেরা পেটের দানা নিয়ে শান্তিমতো ঘোরাফেরা করছে, যাদের পেটের দানার চিন্তা নেই, শিক্ষার চিন্তা নেই, আশ্রয়ের চিন্তা নেই, একমাত্র সেই দেশের জনগণের জন্যই সব রকম ব্যবস্থা থাকা শোভা পায়। আমাদের দেশের জন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানেরও প্রয়োজন নেই। এ দেশে দেশপ্রেমিকতার কথা অনেকের মুখেই শোনা যায়, কিন্তু সত্যিকারের দেশপ্রেম কারো মধ্যেই খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। অনেক কোটিপতি, লাখপতি, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে হাঁটু পর্যন্ত কাপড় পরে বিনয়ের অবতার হয়ে ঘুরছে। তাদের যেন কিছুরই প্রয়োজন নেই, লেংটি সার। মুখে অনেক বড় বড় কথা, দেশের জন্য ধন প্রাণ সবই উৎসর্গ করেছি, কিন্তু খোঁজ নিয়ে দেখো ভিতরে ভিতরে শোষণের কাজ ঠিকই করে চলেছে। বিনয়ের ছদ্মবেশ তাকে শোষণের কাজে আরও সহায়তা করছে। জনগণ তাদের বড় বড় কথায় ভুলে গিয়ে বিশ্বাস করছে,
কিন্তু প্রকৃতপক্ষে কোনো কাজই হচ্ছে না। মুখে বড় বড় কথা, এটা আমাদের দেশের একটা চাল মাত্র। অনেকেই বলে দেশের জন্য এই করব, সেই করব, কত কি করব, কিন্তু কে যে কি করছে কিছুই বোঝা যাচ্ছে না। পেটের দানার মীমাংসা আর হচ্ছে না। এখানকার কথাগুলো হলো পেট ভরা দানার মীমাংসা, পেট ভরা কথা। কথাগুলো শুনলে আমাদের কোনো অভাব আছে বলে মনেই হয় না, উপরন্তু মনে হয় যেন কালকেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। যে দেশ চরম দারিদ্র্যে ডুবে আছে, সেই দেশে দারিদ্রতা ঘোচাবার খরচা ছাড়া অন্য যে কোনো খরচা আমাদের কাছে বাজে খরচা। সেটা হলো ফুটানির খরচা। এটা যেন অনেকটা সেই রকম। বাড়িতে খাওয়ার পয়সা নেই, কিন্তু গোঁফদাড়ি ঘি মেখে ঘুরে বেড়াচ্ছে। এটা একদিকে যেমন হাস্যকর, অন্যদিকে তেমনি হীনমন্যতার পরিচায়ক। এই দেশে কোনো দর্শন রাজনীতি অন্যদিকে এই দেশে কোনো দর্শন রাজনীতি ধর্মনীতির কোনো কথাই কারো কানে ঢুকবে না। বড়ই দুঃখের বিষয়, এখন এদেশের রাজনীতি ধর্মনীতি বা যা কিছু আদর্শের কথা শোনা যাচ্ছে, প্রকারান্তরে দেখা যাচ্ছে সেটা শুষে নেওয়ারই কথা। এটাও এক জাতীয় ব্যবসার ফন্দির কথাতে গিয়ে দাঁড়াচ্ছে। সর্বক্ষেত্রে কিভাবে শুষবে সেই চিন্তায় প্রধান হয়ে দাঁড়িয়েছে। আজ পর্যন্ত বাংলা ভারতের বুকে যত বড় বড় কথা বলা হয়েছে, তার কোন কথাটা কাজে লেগেছে বলো? আমরা বোকা, তাই ওইসব বড় বড় কথা শুনে অভাবের হাত থেকে মুক্ত হবার লোভে ঝাঁপিয়ে পড়েছি। আর যারা বড় বড় কথা শোনাচ্ছে, তারা স্বরটা মাখনটা টেনে নিচ্ছে, আর আমরা ঘোলের পাকে পড়ে ঘোল খাচ্ছি। তারা আমাদের শোষণ করে নিজেদের দল ভারী করেই চলেছে, আর আমরা সর্বস্ব বিক্রি করে কথার লোভে পড়ে আশার পানে তাকিয়ে আছি। তারপর দেখা গেল অভাব তো আছেই, আছে যেখানে আগে যেখানে দাঁড়িয়েছিলাম তার চেয়েও নিচে নেমে গেছি। তারপর তো মিশা, লাথিগুতো, নিরাপত্তার অভাব আছে। এত যে নির্যাতন চলছে সেটাও মুক্ত কণ্ঠে বলতে পারছি না। বললে হয়তো পাড়াতে থাকাই বিপদ হয়ে পড়বে। শুধু মুষ্টিমেয় কয়েক গোষ্ঠী ছাড়া শান্তিতে আমাদের কেউ আছে বলে মনেই হয় না। আমরা বলি শোষকের বিরুদ্ধে লড়ব, এই কথাটা যেন একটা স্টাইল টক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা নিজেরাই তো শোষক। আমরা ধর্ম মানি না, ধর্ম বিশ্বাস করি না, আর একটা স্টাইল টক। সমাজে এখন এটাই চলেছে। কেউ যেন এক কাপ চা নিল আর একটু চিনি চাইলো, সেই চা একটু পান করেই বলল, আমি ধর্ম বিশ্বাস করি না। বর্তমান আদর্শের একটা ধারা, একটা নমুনা হলো এই স্টাইল টক। স্টাইল টক অনেক আছে, পোশাকের স্টাইল, কথায় স্টাইল, আচারের স্টাইল, ব্যবহারের স্টাইল, আদর্শের বলি আওড়ানোতে স্টাইল। বর্তমান সমাজে সবই এখন এই স্টাইলের ফাঁকা আওয়াজের উপর চলছে। ধর্ম মানি না, ধর্ম বিশ্বাস করি না, এটা একটা ভ্যানিটি ছাড়া কিছুই নয়। অনেকে আবার বলেন কোনো ধর্ম অনুষ্ঠানে যাই না বা যাওয়া পছন্দ করি না। এই ধরনের কথা একটা হালকা বাহাদুরি ছাড়া আর কিছুই নয়। এই জাতীয় স্টাইল টক সেই পরিবেশেই গ্রহণযোগ্য হয় যেখানে এই ধরনের কথাতে কেউ কোনো প্রতিবাদ করে না। বর্তমান শিক্ষার এটাই যেন মোদ্দা কথা। শিক্ষক, বৈজ্ঞানিক, অর্থনীতিবিদ এদের বেশিরভাগই এই ধরনের কথা বলে, এবং সেখানে একটা আলগা বাহাদুরি প্রতিষ্ঠার প্রচেষ্টা দেখা যায়। সমাজে যারা
বিশিষ্ট ব্যক্তি বলে নিজেদের পরিচয় দেয়, তাদের মুখে যদি এই ধরনের কথা শোনা যায়, তবে আমি পরীক্ষক হিসাবে তাদের খাতায় 100-তে প্রথমেই শূন্য দেব। শূন্য দিলেই তারা অপমানিত হবে, খাতা দেখতে চাইবে, স্ক্রুটিনি করবে। কেন তাদের শূন্য দেওয়া হলো? তখন তাদের কথাই বলে দেওয়া হবে, কোনো সেন্সিবল ম্যান বা কোনো চিন্তাশীল ব্যক্তি যারা ভেবে মন্তব্য না করে তারাই শূন্য পাওয়ার উপযুক্ত। এই পেপারের তাই হয়েছে। তখন তারা বলবে, আমাদের মন্তব্যের গলতি কোথায়? আমরা শূন্য পাবো কেন? এ কথার উত্তরে বলতে হবে, কোনো বিষয় যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সেই বিষয়ে কোনো মন্তব্য করতে পারে না, কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারে না। কোনো স্থির সিদ্ধান্তে উপনীত হতে হলে প্রমাণের মাধ্যমেই তা করতে হবে। আগেই যদি কেউ বলে বসে ভগবান মানি না, বিশ্বাস করি না, তবে সেটা প্রমাণের পর্যায়ে পড়ে না। যে কোনো চিন্তাশীল ব্যক্তির বলা উচিত, ভগবান আছে কি নেই তা আমি জানি না। কেউ বলছে আছে, কেউ বলছে নেই। সুতরাং যে বিষয়ে আমি জানি না সেই বিষয়ে আমি কোনো রকম মন্তব্য করতে চাই না। এইভাবে যদি কোনো বিষয় সম্বন্ধে লেখা থাকে বা বলা হয়, তবে সেই পেপার শতকরা 100 নম্বর পাবে। ভগবান মানি না, বিশ্বাস করি না, ধর্ম বিশ্বাস করি না, এটা যেন একটা সাময়িক স্টাইল টক হয়ে দাঁড়িয়েছে। একটা সাময়িক প্রেস্টিজের লোভে অথবা বাহবা নেওয়ার আশায় যেন এটা বলা হয়ে থাকে। এই বাহবায় যারা সমর্থন করলো তাদের বুদ্ধির গভীরতার পরিচয় ভালোভাবেই পাওয়া গেল। আর যিনি বাহবা নিলেন তিনি তো শূন্য মার্গেই রইলেন। কিছু লোকের ফুটানির জন্য আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হচ্ছে। যদি এই টাকাগুলো জনগণের অভাব মোচনের জন্য খরচ করা হতো, তাহলে তাতে জনগণের অভাব অনাটনের কিছুটা সুরাহা অন্তত হতো। আমরা মুখেই বড় বড় কথা বলি, শোষকের বিরুদ্ধে দাঁড়াও, মজুতদারদের বিরুদ্ধে দাঁড়াও, কিন্তু প্রকারান্তরে আমরা কারো বিরুদ্ধে দাঁড়াই না, বরং ভিতরে ভিতরে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি ও সুযোগ সুবিধা লাভের আশা তাদের সাথে হাত মিলিয়েই চলি লাভের আশায়। আমাদের নিজেদের মধ্যে সততা বলে কিছু নেই, খুন ধরে গেছে আমাদের রন্ধ্রে রন্ধ্রে। তাই দেশের উন্নতি করতে হলে প্রত্যেকেরই নিজেকে আগে শোধরানো দরকার। আজকে সমাজের এই পরিস্থিতিতে যদি কেউ আমাকে ধর্মগুরু বা ধর্মনেতা বলে, তাহলে আমি খুবই দুঃখিত হই। কারণ আজকে রাজনীতি থেকে শুরু করে ধর্মনীতি পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই নেতা বা গুরু সাজবার জন্য এবং এই গুরুগিরি বা নেতাগিরি বজায় রাখার জন্য আমরা অনেক নিচে নামতেও দ্বিধা করি না। একজন সাধারণ কর্মীর মধ্যে যে সততা ও সরলতা রয়েছে সেটুকুও আমাদের মধ্যে নেই। নেতা হওয়া বড়ই কঠিন, নেতৃত্ব বজায় রাখা তার চেয়ে অনেক বেশি কঠিন। যিনি নেতা হবেন তিনি হবেন মাটির মানুষ। দেশের সকলের জন্যই তার থাকবে অন্তর ভরা ভালোবাসা, প্রেম, প্রীতি, দয়া দাক্ষিণ্য। এখন এরকম নেতা যে কে সেটা আমার চোখে পড়ছে না। একজন নেতার যে গুণ থাকা দরকার সেই গুণ এখন মুখেই আছে, কার্যে নেই। জনগণের ক্ষুধাই যেখানে মেটাতে পারা যাচ্ছে না, সেখানে কি রাজনীতি, কি ধর্মনীতি, কোনো নীতিই টিকতে পারে না। প্রশ্নকারী বলছেন, আপনি খুব কাটা কাটা খাড়া খাড়া কথা বলছেন, মনে হয় আপনার মনে খুব ব্যথা নিয়ে আপনি চলছেন। ঠাকুর বলছেন, হ্যাঁ, আমি সত্যি খুব ব্যথা নিয়ে চলছি। আমি চারিদিকে দেখতে পাচ্ছি কেবল শোষণের কারখানা। ভালোবাসার নামে, প্রেমের নামে বড় বড় কথা বলে, উপকারের নাম করে, সেবার নাম নিয়ে সর্বত্র চলছে কেবল শোষণ আর শোষণ। আমি এগুলো বরদাস্ত করতে পারছি না।
যেদিকে তাকাই চারিদিকে কেবল শোষকের চেহারাই দেখতে পাচ্ছি। এমন একজন ব্যক্তিও কি নেই যিনি সর্বান্তঃকরণে দুই হাতে অভাব মুক্ত করার জন্য এগিয়ে আসতে পারেন? সেই ব্যক্তি কোথায়? একদিন ছিল ঠিকই, কিন্তু আজ তারা আর এই মাটিতে নেই। আমার এটাই সবচেয়ে দুঃখ, যে পরিমাণ জনগণের অর্থ চারিদিকে অপচয় হচ্ছে, সেই অর্থ দিয়ে জনগণের বহু সমস্যার সমাধান হয়ে যেত। বাজারে আজ হাত দেওয়া যাচ্ছে না কেন? কিসের জন্য? এর জন্য কাকে দায়ী করব বলো? জনগণ আজ খেতে খেতে দুর্বল হয়ে পড়েছে। কোনো সংগঠনের মাধ্যমে যে সে হামলা করবে বা বিপ্লব করবে তা যেন ভুলে গেছে। ভয়ে ভীতিতে আতঙ্কগ্রস্ত, কোনো দিক থেকেই সে এগিয়ে আসতে পারছে না। প্রত্যেকেরই একই চিন্তা, যাও কোনো মতে চলেছি, আবার কিছু করতে গেলে যদি সেটুকু নষ্ট হয়ে যায়। প্রত্যেকেরই সন্তান সন্ততি আছে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে পিছু টানের জন্য কেউ কিছু করতে পারছে না। আর কতগুলো শয়তান সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিরীহ জনগণের রক্ত শুষে নিয়ে রক্ত টানার ব্যবসা করে চলেছে। ব্রিটিশরা আমাদের এই ধর্মের ভালো মানুষের ও অভাবের দুর্বলতার সুযোগ নিয়ে 200 বছর আমাদের উপর চরম অত্যাচার করে গেছে। আমাদের শেষ রসটুকু নিংড়ে নিয়ে চিবড়েটা ফেলে দিয়ে গেছে। আমরা এমনই নরাধম যে সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে অত্যাচারী ব্রিটিশের পদাঙ্ক অনুসরণ করে আজও তাদের শোষণ করে চলেছি। সেই নিয়মের ব্যতিক্রম আজও দেখতে পাচ্ছি না। ব্রিটিশ আমাদের মধ্যে যে মূল মন্ত্রের বীজ বপন করে গেছে, আজও আমরা সেই শোষণের নীতিতেই কাজ করে চলেছি। ঠিক আমাদের 30 বছর প্রায় হয়ে গেল আমরা স্বাধীনতা লাভ করেছি, কিন্তু আজও সমাজের অভাব ও দারিদ্র্য ঘুচল না। স্বাধীনতা লাভের পরের বছরে 1948 সালে যাদের জন্ম হয়েছে, অর্থাৎ যারা স্বাধীন ভারতবর্ষের নাগরিক হয়েই জন্মগ্রহণ করেছে, তাদের বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেল, তবু আজও তাদের অনেকেই সহায় সম্বলহীন হয়ে কোলে বাচ্চা নিয়ে ঘুরছে। কি লজ্জার কথা! অথচ সরকার পরিকল্পনার পর পরিকল্পনা করে চলেছে। দিক এই সরকারের। ভারতবর্ষ কি তাদের পৈতৃক সম্পত্তি, না প্রাইভেট লিমিটেড কনসার্ন, যে তারা সব কিছু একছত্র অধিকার করে রেখেছে, অথচ মূল সমস্যার কোনো সমাধানই করতে পারছে না। যে দেশে খাদ্য সমস্যাই প্রধান, সে দেশে অন্য কোনো দিকেই অর্থ ব্যয় করা উচিত নয়। আগে দেশের মানুষের খাওয়ার ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। আমি না বলে পারছি না, আমাদের দেশ ভিক্ষুকের দেশ, ভিখারিতে ভরা। ভিখারিদের আনন্দের জন্য কোনো অনুষ্ঠানের, কোনো উৎসবের বা কোনো অর্থ অপচয়ের প্রয়োজন নেই, কিন্তু আমরা সিনেমা হল, বিভিন্ন ধরনের স্ট্যাচু, স্টেডিয়াম, সুইমিং পুল ইত্যাদির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে চলেছি। আমি সব জানিও না। আমি একটাই বুঝি, যারা সাধারণ মানুষের দুঃখ কষ্টের দিকে তাকাবে না, তাদের আমি মানুষ বলে গণ্য করি না। এ যেন মরে গেলে শ্রাদ্ধের ফুটানি। বেঁচে থাকতে সন্তানেরা বাবা মাকে খেতে দিল না, কিন্তু মরে গেলে খুব ধুমধাম করে শ্রাদ্ধ করলো। আমাদের চারিদিকে এগুলি সব শ্রাদ্ধ চলছে। আমরা বেঁচে থেকেও মরে আছি। মানুষ খেতে পাচ্ছে না, কিন্তু একটা অফিসে গিয়ে দেখো সেখানকার টেবিল চেয়ারের খরচ কত। সব 1 পয়সা আধা পয়সার লোক কিন্তু নয়, কিন্তু দামি দামি টেবিল চেয়ার হাঁকিয়ে বসে আছে। যদি এই সব অপচয় বন্ধ করে দেশের মানুষের অভাব অনটন দূর করার জন্য কেউ এগিয়ে আসতেন, নিজের জীবন উৎসর্গ করতেন জনগণের সেবায়,
তবে তিনিই হতেন দেশবরেণ্য। জনগণ ভয়ে ভীতিতে অনেক সময় নেতৃত্ব মণ্ডলীকে বরেণ্য বলে স্বীকার করে নেয়, কিন্তু প্রকৃতপক্ষে দেশ বরেণ্য হতে হলে যে গুণ থাকা দরকার সেরকম একটি ব্যক্তিকেও খুঁজে বার করতে পারবে কি? একবার একটা মিটিংয়ে একজন হেডমাস্টার আমাকে বলেছিলেন উনি দেশ বরেণ্য, পরম শ্রদ্ধেয়। আমি সেই প্রকাশ্য সভায় 70 থেকে 80 হাজার লোকের সামনে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছিলাম। আমি বলেছিলাম আমি বরেণ্য নই। আমাকে বরেণ্য বললে বরেণ্য শব্দটির অমর্যাদা করা হবে। বরেণ্যের যে গুণ থাকা দরকার তা আমার মধ্যে থাকলে তবেই আমাকে বরেণ্য বলবেন, তবেই আমি তার মর্যাদা দেব। আমি একথা সর্বসমক্ষে স্বীকার করছি, কিন্তু অন্যেরা করে না। তারা যশ চায়, যশের লোভে তারা বিভ্রান্ত হয়ে পড়ছে। আমি নিজে বিভ্রান্ত হইনি, জনগণকেও বিভ্রান্ত করতে চাই না। প্রশ্নকারী বলছেন, আপনি মনে মনে যে ব্যথা নিয়ে চলেছেন তার একটা প্রতিবিধান করুন না, আপনি সমাজের একটা বিহিত করুন। ঠাকুর বলছেন, আমি যদি বিহিত করতে নামি তবে রক্তারক্তি হয়ে যাবে। কোনো হিতোপদেশের মধ্যে আমি নেই, এবং শেষ বেলায় কী যে করব তা এখনও জানি না। তবে আমি যদি কিছু করি সবাইকে জানিয়েই তা করব, লুকিয়ে কিছু করব না। জনগণের টাকা নিয়ে যারা ছিনিমিনি খেলছে প্রকাশ্য মাঠে তাদের শায়েস্তা করা হবে। একটা কর্পোরেশনে যত টাকা আয় হয় সমস্ত বাংলাদেশ চলতে পারে সেই টাকায়, অথচ সেই টাকা কোথায় যাচ্ছে? সংবাদপত্রে শুনেছি কর্পোরেশন অফিসে যেসব লোক কাজ করেই না তাদের নামে প্রত্যেক মাসে টাকা নিয়ে নেওয়া হচ্ছিল। এই ধরনের দুর্নীতি চলছে প্রায় সর্বত্র। তাই বলি, প্রত্যেককে লেংটি পরিয়ে অফিসে পাঠানো উচিত। এই টাকাগুলো কোথায় এরা কি তা জানে না? কেউ কি এর বিহিত করছে? জনগণের লক্ষ লক্ষ টাকা এইভাবে ছিনিমিনি হয়ে চলেছে। এরা সব বড় বড় আদমি বলে এদের গায়ে ধুলো লাগবে না। আর আমাদের মতো লোক কিছু করুক না করুক, ভালো করে না জেনেই পেপারে তুলে দেবে। এদের প্রত্যেকের চুলের মুঠি ধরে প্রকাশ্য মাঠে শায়েস্তা করতে হবে। এখানে মন রক্ষা করে কোনো কাজ করা চলবে না। আমার দেশে লক্ষ লক্ষ লোক না খেয়ে মরছে, আর যারা এই আসরিক কাজে সাহায্য করছে আমি বুঝি তাদের সমর্থন করব? কখনোই না। আমি লক্ষ লক্ষ লোক নিয়ে নাড়াচাড়া করছি। আমি জানি যে এই অন্যায়ের বিহিত করতে এগিয়ে আসবে তাকেই হাজতবাস করতে হবে। কি অন্যায় কথা! এই দেশে আমার আর থাকতে ইচ্ছা করছে না। কাল বঙ্গবন্ধুর ভাগিনা ও তার স্ত্রী এসেছিল আমার কাছে। তারা যেসব ঘটনা বলল তা বড়ই মর্মান্তিক ও দুঃখের। তাদের পরিবারের সবাইকে গুলি করে মেরে ফেলেছে। যে একটু ভালো কাজ করতে যাবে তার কপালেই চিত্তত। কবে যে দুই বাংলা এক হয়ে যাবে তাই ভাবছি। বাংলাদেশের দুটো বাংলার কথা বলতে আর ভালো লাগছে না। কে যে এই দুই বাংলা মিলিয়ে দেবে সেই ব্যক্তিটাকে দেখতে পাচ্ছি না। রাজনীতির এমন এই খেলা যে এই কথাটা বলাও হয়তো দেশদ্রোহিতা। আমরা তো দেশ ছেড়ে বাড়ি ছেড়ে এই দেশে পড়ে আছি। নিজের দেশের কথা, মাতৃভূমির কথা কে না ভাবে? আজও দুটো দেশ এক হলে লক্ষ লক্ষ লোক চলে যাবে এই দেশ ছেড়ে। আমি হচ্ছি প্রথম ব্যক্তি যে সবচেয়ে আগে চলে যাবে ওই বাংলায়। আমি গঙ্গার পাড়ে মরতে চাই না, পদ্মার পাড়ে মরতে চাই। এত বছর হয়ে গেল অথচ দুই দেশের মধ্যে শুধু নিয়মের কড়াকড়িই হচ্ছে। এ কি অন্যায়! আমরা নিজের দেশে যেতে পারবো না, এই
বিভক্তিতে যারা সক্রিয় অংশগ্রহণ করেছে তারা কোনোদিনই আমাদের মনের মধ্যে বন্ধু হিসাবে স্থান পাবে না। জন্মভূমির জন্য আমাদের যে নারীর টান, ভুক্তভোগী ছাড়া অন্যেরা কোনোদিনই সেটা উপলব্ধি করতে পারবে না। আমি মুজিবরের ভাগিনাকে বলেছি, চল আমরা দেশে চলে যাই। দুই বাংলার মধ্যে এই বিভেদ আমি চাই না, পছন্দ করি না। সেও নিজের দেশে যেতে পারছে না। আমি বলেছি, আমি হিন্দু না, আমি মুসলমান না। হিন্দু মুসলমান এই কথা দুটো বাদ দিয়ে দাও, তাহলেই আর কোনো গোলমাল থাকবে না। হিন্দু মুসলমান বললেই যত ঝঞ্ঝাট। আমি রাজনীতি করি না, আমি পুরোপুরি বাস্তব নীতিতে বিশ্বাসী। এখানকার সাধু সন্ন্যাসী কারো দ্বারাই কিছু হবে না। বেশিরভাগই আশ্রম, মঠ, মন্দিরে সব জায়গাতে ব্যক্তিগত জমিদারি হাঁকিয়ে বসেছে। এতদিন তো দেখলাম কেউ কিছু করেনি। এদের দ্বারা দেশের কোনো উপকার হবে সেই বিশ্বাস আমি হারিয়ে ফেলেছি। যে যার নিজের জমিদারি সামলাতে ব্যস্ত, এরকম জমিদারি আমার দিলের বাইরে। এ যেন সেই রকম খাওয়া জোটে না, ছেঁড়া কাপড় পরে দাঁড়িয়ে আছে বাসন হাতে নিয়ে কিছু খাবার পাবার আশায়। একজন একটা বেনারসি শাড়ি দিয়েছে দয়া করে, সে তো সেটা হাতে নিয়ে মুখের দিকে তাকিয়ে আছে, বলছে চাল কোথায়। এই তো আমাদের অবস্থা। কোথায় যে কি করতে হবে আমরা তাও জানি না। চারিদিকে অর্থের অপচয় এভাবেই চলছে। আমরা আবার যাই বিদেশের সঙ্গে বন্ধুত্ব করতে, তাদের সাথে পাল্লা দিয়ে টেক্কা দিতে। এতে আমাদের লজ্জা হওয়া উচিত। আমাদের সরলভাবে বলা উচিত, আমাদের অভাব, খাওয়া পড়ার আমাদের এসব চলবে না। বিদেশের সাথে হাত মেলাতে গেলে অভাব মিটলেই তা করতে হবে, তখনই বন্ধুত্ব রাখতে পারবে। তারাও সিম্প্যাথেটিক হবে। আমাদের দেশের এই একটি রাষ্ট্রদূতের অফিসে যাও, দেখবে খরচের বহর কত। যে দেশের লোকের খাওয়া জোটে না, সদর রাস্তায় আবর্জনা, রাস্তায় গাড়ি নিয়ে চলতে গেলে নেচে নেচে চলতে হয়, ফুটপাতে হাজার হাজার রিফিউজি ঘর সংসার করছে, সেই দেশের রাষ্ট্রদূতের অফিসের খরচার ফুটানি দেখে বিদেশের লোকেরা হাসে এবং আমাদের অবজ্ঞা করে। এতে দেশের প্রেস্টিজ রক্ষা করা হয় না, দেশকে অসম্মানই করা হয়। এক জায়গায় বরযাত্রী গেছি, ছেলেদের সঙ্গে মেয়েরাও গেছে সেখানে। কোথায় কোথায় জানতে পারলাম তারা নাকি লন্ড্রি থেকে স্যুটকোট, শাড়ি পর্যন্ত ভাড়া করে পরে গেছে বিয়ে বাড়িতে। আমি তাদের বলেছি, নিজের ছেঁড়া কাপড় পরে এলেও সম্মান থাকতো, পরের জিনিস নিয়ে এই ফুটানি করলেন কেন? আমাদের খাওয়ার পয়সা, জনগণের পয়সা নিয়ে আমরা রাষ্ট্রদূতের অফিসে ফুটানি করছি, এটা সহ্যের বাইরে। এর থেকে ছোট ছোট ঘর নিয়ে অফিস করতো যদি, তাহলেও সম্মান থাকতো। বিলাতের ক্রাইসিসের সময়ে লন্ডনের জনগণ দেশের দারিদ্র্য ঘুচাবার জন্য কত কষ্ট স্বীকার করেছে, এটি একটি মহৎ দৃষ্টান্ত। আমরা কি তা পারতাম? আমরা অভাবের সুযোগ নিয়ে হয়তো আরও পয়সা কিভাবে কামানো যায় তার চেষ্টা করতাম। ব্রিটিশরা আমাদের দেশ ছেড়ে চলে যাওয়ার সময় ওদের স্যুট, কোট আর বুটটা ফেলে দিয়ে গেছে আমাদের জন্য। বলেছে, তোরা এই নিয়ে থাক, এমনিতেই তো মরছিস, আরও মর, কেননা খাওয়া জোটে না, কিন্তু পয়সা দিয়ে স্যুট কিনতেই হবে। তা না হলে আমাদের দেশের লোকেরা পাজামা পরে অফিস করতে পারতো। তাতে পয়সা অনেক কম লাগতো। সবাই মিলে পাজামা পরে অফিসে গেলে না করবে কে? খাওয়া জোটে না, নকল করার স্বভাব। কাককে ময়ূর বানালে কি হবে? নকল করতে করতেই আমরা শেষ হয়ে গেলাম। আমরা নিজেদের অরিজিনালিটি হারিয়ে ফেলেছি। আমাদের দেশের অনেক লোক টেবিল চেয়ারে খায়,
যে দেশের বেশিরভাগ লোকের খাওয়া জোটে না, সেখানে টেবিল চেয়ারে খাওয়া মোটেই শোভনীয় নয়। যারা খেতে পায় না, সেই রাস্তার ভিখারিরা যখন করুণ নেত্রে তাকিয়ে তাকিয়ে আমাদের দেশের নানা রকম খাবার দেখে, সেটা কি মর্মান্তিক ভেবে দেখো। আমাদের মনুষ্যত্ব থাকলে আমরা কি এভাবে ওদের বঞ্চিত করে নিজেদের পেট ভরাতে পারতাম? এতে এক সুপ্ত অভিশাপই কুড়ানো হচ্ছে। আমরা নিজেদের মানুষ হিসেবে দাবি করি, অথচ ওদের দিকে তাকিয়ে আমরা কিভাবে নানা রকম চোষ্য লেহ পেয়ে আবার মুখে তুলি, খাবার পেয়ে মুখে তুলি। কতটা ডোমের পর্যায়ে গেলে আমরা এটা করতে পারি? আমি ডোমকে অশ্রদ্ধা করছি না, তার কুবৃত্তির কথাই বলছি। কয়েকটা ডোম আমার কাছে আসে। একদিন তারা বলল, বাবা, কয়েকটা সপ্তাহ আমাদের খুব খারাপ যাচ্ছে। আমি বললাম, কেন রে? আমরা পয়সা পাচ্ছি না, ভালো ভালো মরা আসছে না, ভালো পালঙ্ক বিছানাপত্র পাচ্ছি না, আসে কেবল 4-5 টাকার কাঠলিও ওয়ালা মরা। তখন ভাবলাম, আজকের দিনে এর কথাটা নতুন কিছু নয়, চারিদিকে এই ধরনেরই চলছে। এরকম কথা আমাদের দেশের অনেকের ভিতরেই আছে। কেন বড় বড় লোকের মরা আসছে না, বড় বড় খাটলি বিছানাপত্র পাচ্ছে না, সেজন্য তার সময় খারাপ যাচ্ছে। ডোমকে উপহাস করে লাভ কি? আমরাও সেই পর্যায়ে পড়ি। আমরা ঘন্টি বাজিয়ে বাবুর্চি ডেকে ডিশের পর ডিশ খাচ্ছি, আর ওরা না খেতে পেয়ে ফুটপাতে শুকিয়ে আছে। আমরা পারছি তো, বেশ মজা করে গল্প করে নানা রকম চোষ্য খাবার খাচ্ছি তো। ওদের দিকে তাকিয়েও খেয়ে তো যাচ্ছি। শুধু ডোম নয়, নিজের দিকে এক্সরে যন্ত্র ফিট করলে দেখবে আমরাও সেই উপহাসেরই বস্তু। সেই সব বিলাসিতার খরচটা কড়া হাতে বন্ধ করতেই হবে। সেই সব অর্থ ওদের জন্য ব্যয় করতে হবে। যে দেশের লোক আবর্জনার পাতা চাটছে ক্ষুধার তাড়নায়, সেই দেশের অর্থ অপচয় বাস্তব নীতিতে ধৈর্যের ও সহ্যের বাইরে। এর বিহিত না করা পর্যন্ত প্রকারান্তরে অপরাধীদের সহযোগিতাই করা হচ্ছে। এই দিকটায় ইমিডিয়েট অ্যাকশন নেওয়া প্রয়োজন। চারিদিকে তাকালেই বুঝতে পারবে কি চলছে। এইসব অপচয় বন্ধ করতেই হবে। প্রশ্নকারী বলছেন, আচ্ছা, স্ট্যাচু সম্বন্ধে আপনি সেদিন বলেছিলেন এর জন্য লক্ষ লক্ষ টাকা অপচয় করা হচ্ছে। এই স্ট্যাচু সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করলে আপনি অন্যমনস্ক হয়ে যান, এর কারণ কি? ঠাকুর বলছেন, দেখো, আমরা মরলাম কোথায় আর ঠেকলাম কোথায় জানো? ব্যক্তি পূজা করতে গিয়ে, ব্যক্তির ব্যক্তিত্ব রাখতে গিয়ে আমরা মূল নীতি থেকে ভ্রষ্ট হয়ে গেলাম। এই ব্যক্তি পূজাতে দেশের অনেক দায়িত্ব ও গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর সুরাহা না হয়ে দেশের অনেক ক্ষতি হয়ে গেছে। ব্যক্তি পূজার এটাই হলো কাল। আমি তো নিজেকে দিয়েই সেটা বুঝতে পারছি। কেউ হয়তো একটা মহা অপরাধ করে এসেছে আমার কাছে। সে বিরাট অপরাধী, আমি জানি। আমি মনে মনে তার উপর অত্যন্ত চটে আছি। ভাবছি কাছে এলে একটা বিহিত করবই, কিন্তু সে কাছে এসে একরাশ ফুল বেলপাতা ঢেলে দিল আর আমার পা দুখানা বুকের উপর রেখে এমনভাবে বাবা বাবা করতে লাগলো যে আমার সেই 100 ডিগ্রির রাগ দমে রইল। তখন আর তাকে কিছু বলতে পারলাম না। তবু আমি বলে ফেললাম, তোমার উপরে আমি খুব চটেছিলাম। এখন আর কিছু বলবো না, পরে এর প্রতিবিধান করব। আমি ভিতরে ভিতরে মোটেই খুশি নেই, কিন্তু তাহলেও ভেবে দেখো, আমাকে সমূহ তো দমিয়ে দিল। তার উপর তো সেরকম রাগ করতে পারলাম না। সুতরাং আমি ব্যক্তি পূজার বিরোধী। আমাদের দেশের নেতাদের আমরা পূজা করি, সম্মান দিই, কিন্তু সম্মান দেওয়ার আগে আমার একথাই মনে হয়, এইসব নেতারা 33 কোটি ভারতবাসীকে জাগিয়ে তুলতে পারেনি।
অল্প কয়েকশো ইংরেজের হাত থেকে আমাদের স্বাধীনতা ছিনিয়ে আনতে পারেনি। তারা বছরের পর বছর আন্দোলন করেছে আর বক্তৃতা করেছে। আর এই আন্দোলনের হাজার হাজার কর্মী নির্যাতনের পর নির্যাতন ভোগ করে শেষ পর্যন্ত মৃত্যুকে বরণ করেছে। নেতাদের চরকা কাটা দেখে আমরা 1 টাকা দিয়ে চরকা কিনে সুতো কেটেছি। আমার তখন অল্প বয়স। দেশের অবস্থা স্মরণ করে তখন আমার ভিতরে ভিতরে খুব দুঃখ হতো, কিন্তু বাইরে আমি মুচকি মুচকি হাসতাম। বাবা বললেন, মুচকি মুচকি হাসছো কেন? হাসি এই জন্য যে এতদিন যাবৎ ব্রিটিশ ভারতবর্ষের উপর রাজত্ব করছে। কয়েকশো মাত্র ব্রিটিশ 33 কোটি ভারতবাসীকে শাসন করছে, তাদের চড়িয়ে বুটের তলায় রেখেছে। বাবাকে বলেছি, আপনাদের শিশু বয়স থেকে আপনারা আন্দোলন করে আসছেন, এখন বার্ধক্যে উপনীত হয়েছেন, কিন্তু ব্রিটিশের কিছুই করতে পারেননি। ব্রিটিশ বুঝতে পেরেছে আমাদের নার্ভ, তাই চাবুক মেরে আমাদের ঠান্ডা করে রেখেছে, আর আমাদের এই লোক দিয়ে আমাদের শায়েস্তা করেছে। কত বড় দক্ষ ওরা! আমাদের নেতারা কিছুই করতে পারেনি, ওদের গায়ে একটু ধুলোও ছেটাতে পারেনি। 33 কোটি লোক যদি এক মুঠো করে ধুলোও ছেটাতো, তাতেও ব্রিটিশরা চাপা পড়ে মরে যেত, কিন্তু আমরা কিছুই করতে পারিনি। এমন একজন নেতাও তখন ছিল না যে দীপ্ত কণ্ঠে সবাইকে বলতে পারে, লাঠি ধরো আর শিয়াল পেটা করো। তাহলে 1 ঘন্টাও লাগতো না সব পরিষ্কার করতে। জনগণ জেগে উঠলে পুলিশ আর মিলিটারি কি করবে? তারা কি গণশক্তির বিরুদ্ধে এগোতে পারবে? জনগণের শক্তিতে ইন্সপায়ার করার মতো নেতা তখন ছিল না। তখন তো একটা সহজ রাজনীতি আর কমন ফ্যাক্টর ছিল যে ইংরেজ তারাও, যেখানে যে ইংরেজ পাবে তাকেই ধূলিসাৎ করো, এরকম কড়া আদেশ দিলে একদিনেই লাগতো না স্বাধীনতা লাভ করতে। আর ইংরেজরাও আমাদের এত শোষণ করতে পারতো না। তাই রাস্তায় রাস্তায় স্ট্যাচু দেখলে, এইসব নেতাদের দিকে তাকালে আমার সেই 10-12 বছরের দুঃখে ভরা মিচকি মিচকি হাসি এখনও আসে। মনে মনে ভাবি, তোমরা কীরকম নেতা আমি বুঝতে পারি না। তোমরা অনেক আন্দোলন করেছো, অনেক খেটেছো, কিন্তু ফল লাভ হয়নি কিছুই। স্পিকিংটা এক জায়গাতেই হয়েছে, দৌড়ের গতিতে স্পিকিং হয়নি। জানি অনেক রকম সমস্যায় তখন ছিল, কিন্তু সেই সমস্যার বাঁধগুলো এক মুহূর্তেই ভেঙে দেওয়ার মতো যদি নেতৃত্বের মতো নেতৃত্ব থাকতো। তাই বলছি, আমাদের দেশে স্ট্যাচুর নেতাদের সম্মান আমরা ঠিকই দিয়েছি, কিন্তু এদের পূর্ব ইতিহাস ভাবলে কেমন যেন হয়ে যায়। পুজো পেতে পেতে এইসব নেতারা তাদের আসল উদ্দেশ্য থেকে অনেকটা সরে এসেছিল, সেই জন্য উদ্দেশ্য সফল হতে অনেক দেরি হয়েছে। এটা ভাবতে আমার খুব খারাপ লাগে। অতি দ্রুত গতিতে যে কাজ হয়ে যেত, সে কাজে এত বছর লাগার কোনো কারণই ছিল না। না হওয়ার পরিপ্রেক্ষিতে তারা অনেক যুক্তি দাঁড় করিয়েছে, কিন্তু আমি ওই সব যুক্তি বেশি আমল দিই না। লাঠ্য ব্যবস্থা সবচেয়ে বড় ব্যবস্থা। মনে মনে আমি কাউকে অমান্য করছি না, কিন্তু মনের সাথে আবার খাপ খাওয়াতেও পারছি না, তাই চুপ করে আছি। তাদের কার্যকলাপ দেখে মনে হয় বেশিরভাগ নেতাই যেন ব্রিটিশ ঘেঁষা হয়ে কাজ করছিল। তবে এটা আমার ভুলও হতে পারে। ব্রিটিশ তাড়ানো সেখানে একমাত্র কাজ, সেখানে অন্য কোনো কথাই চলে না। যেইভাবে পারবো তাড়াবো, ব্যাস। কিন্তু সবচেয়ে বড় দুঃখের কথা, ভারতবর্ষের বেশিরভাগ নেতাই এভাবে ঠিক চিন্তা করেনি বলেই আমার ধারণা। সমস্যা তো তখন ছিলই, জটিল অবস্থা তো থাকবেই। এগুলো ভেঙে ফেলে দেওয়াই মহানের মহৎ কাজ। শুধু মুখের ভালো ভালো কথায় কোনো কাজ হয় না। ব্রিটিশের উপর বোম্বিং না হলে তাদের কোমর ভাঙতো না, বোমই তাদের কোমর ভাঙলো। তারা সহজেই কাবু হলো, যান প্রাণ বাঁচাবার জন্য ভারত ছেড়ে দিতে বাধ্য হলো। আজকের পরিস্থিতি আরও অনেক বেশি জটিল। এখন তো ঘরের রাজনীতি, জাতি কলহ,
এক কথায় গৃহ বিবাদ চলছে। তাড়াতাড়ি দৌড়িয়ে গিয়ে যে গদিতে বসতে পারলো বসলো, তারপরেই চলছে। এখন ওঠাও দেখি, কি করে ওঠাবে? চারিদিকে এই তো চলছে। তাই বলছি, এখন তাড়াবো কাকে? বোম ফেলবো কোথায়? বাংলাতেও ফেলা যাবে না, দিল্লিতেও ফেলা যাবে না, সুতরাং নিজের ঘাড়ে ফেলা ছাড়া আর তো কোনো পথ দেখতে পাচ্ছি না। তাই বলছিলাম, লক্ষ লক্ষ লোকের প্রসেশন করে পেটের দানার অভাবে বুলেটের দানা নিয়েই চলে যাওয়া ভালো। গুলিবিদ্ধ হয়ে গুলির দানা নিয়ে নিজেদের বিতাড়িত করে দেওয়াই একমাত্র তাড়ানো, এছাড়া আর তো কোনো পথ দেখতে পাচ্ছি না। এ সম্বন্ধে আরও যদি কিছু জানতে চাও, পরে আলোচনা করা যাবে। সমাপ্ত এখানেই প্রথম পর্ব। রামনারায়ণ রাম।